This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এই মুহূর্তে আরো একটা খবরের দিকে নজর রাখতে হচ্ছে পিসিআর কে বলবো বিগলা দেখানোর জন্য। অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে মূর্তি নির্বাচন চূড়ান্ত করা হয়েছে। রামের শিশু অবস্থা কল্পনা করে গড়া হয়েছে মূর্তি। ইতিমধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ট্রাস্ট জানিয়েছে রামকে শিশু রাম হিসেবে কল্পনা করে গড়া হয়েছে মূর্তি। মূর্তির হাতে থাকছে তীর ধনুক। কর্ণাটকের প্রখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ এই মূর্তি তৈরি করেছেন। গত 29শে ডিসেম্বর মূর্তি বাছাই প্রক্রিয়া চূড়ান্ত করে ট্রাস্ট। এদিকে রাম মন্দিরের উদ্বোধন নিয়ে আজ বৈঠকে বসছেন বিজেপি নেতারা। বৈঠকে হাজির থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডাও। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের আগে দেশ জুড়ে রাম মন্দির নির্মাণ নিয়ে প্রচারে জোর দিয়েছে গেরুয়া ব্রিগেড। অযোধ্যায় রাম মন্দির নির্মাণে বিজেপির ভূমিকা তুলে ধরতে প্রচারের পুস্তিকা তৈরি করা হয়েছে। হিন্দি এবং ইংরেজি ছাড়াও বিভিন্ন আঞ্চলিক ভাষায় রয়েছে ওই পুস্তিকা। শীত মানেই তো পিকনিকের মরশুম, জমিয়ে খাওয়া দাওয়া। তা বলে গ্রামীণ হাসপাতালে পরিষেবা বন্ধ রেখে পিকনিক, এমনটাই হয়েছে। কোথায় ঘটেছে, কি ঘটেছে দেখাবো 1 মিনিটে। স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন প্রসূতি, আউটডোরে চিকিৎসকের অপেক্ষায় দাঁড়িয়ে রোগীরা। অভিযোগ, পিকনিকে নাকি ব্যস্ত চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। আউটডোরে দীর্ঘক্ষণ অপেক্ষার পর হতাশ হয়ে ফিরে যান কেউ কেউ। সোমবার অন্ডালের খান্দ্রা স্বাস্থ্যকেন্দ্রে 3 তলার ছাদে ভুরিভোজের আয়োজন করা হয়। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট 30 জন পিকনিকে যোগ দেন। যেখানে ডাক্তাররা পেশেন্টদেরকে পরিষেবা দেওয়ার কথা, সেখানে ডাক্তার, নার্স এবং ওখানকার যারা স্বাস্থ্য বিভাগের দায়িত্বে আছেন তারা 3 তলায় উঠে পিকনিক করছেন। অথচ যারা পেশেন্ট এসেছে, যারা ট্রিটমেন্ট করাবার জন্য হাসপাতালে এসেছেন, তারা কোনো পরিষেবা পাচ্ছেন না। গাড়ি 40 মিনিট থেকে দাঁড়ায় আছে, গাড়িকে পেশেন্ট ছাড়েনি, আর প্লাস ড্রাইভারও নাই। ডাক্তারবাবু আমি জিজ্ঞেস করতে পাঠাচ্ছি তো ও বেরিয়েছে না। পশ্চিম বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মোহাম্মদ ইউসুফের সঙ্গে যোগাযোগ করে TV9 বাংলা। তার বক্তব্য, চিকিৎসা কেন্দ্রের ভিতর পিকনিক করাটা ঠিক নয়। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এমন চাঞ্চল্যকর দাবি ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। বড় খবর এই মুহূর্তে, জমি দুর্নীতি মামলায় হেমন্তকে তলব করেছে ইডি। এই নিয়ে 7বার তলব করা হয়েছে হেমন্তকে। 7 দিনের মধ্যে হাজির হতে বলা হয়েছে হেমন্তকে। বিজেপি শিবির দাবি করছে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনটা আশঙ্কা করছেন হেমন্ত নিজেই। সূত্রের খবর, তিনি গ্রেপ্তার হলে মুখ্যমন্ত্রী হতে পারেন তার স্ত্রী কল্পনা সোরেন। এদিকে 1 বছরে নীতিশের সম্পত্তি বেড়েছে দ্বিগুণেরও বেশি। বিহারের মুখ্যমন্ত্রী স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মূল্য 1,64,00,000 টাকা। বছর শেষে নিজের সম্পত্তির খতিয়ান দিলেন নীতিশ কুমার। গত বছর জেডিইউ প্রধানের মোট সম্পত্তি ছিল 75,36,000 টাকা। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের মোট সম্পত্তির পরিমাণ 6 কোটি টাকা। দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো বালুরঘাটের শিয়ালদা এক্সপ্রেস। ভার্চুয়ালি ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বালুরঘাট থেকে পতাকা নেড়ে ট্রেনের সূচনায় ছিলেন সুকান্ত মজুমদার। 14টি কোচ নিয়ে ছুটবে বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেস। নতুন ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন করলেন রেলমন্ত্রী। আজ থেকে নির্দিষ্ট সময়সূচি অনুসারে প্রতিদিন চলাচল করবে। রেল সূত্রের খবর, প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে এই ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে রওনা হবে। শিয়ালদহে পৌঁছবে ভোর 4:20। অন্যদিকে শিয়ালদহ থেকে রাত্রি 10:30টায় ছাড়বে। বালুরঘাটে পৌঁছবে সকাল 8:30টায়। আমাদের এই জেলার, দক্ষিণ দিনাজপুর জেলার বহুদিনের আশা ছিল যে এখান থেকে এই জেলাবাসী ট্রেনে চড়বে এবং শিয়ালদা গিয়ে নামবে। সেই আশা পূর্ণ হলো। সমগ্র জেলাবাসীকে আমার তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। जितना आपके लिए प्रयास आपके सांसद महोदय ने किया, सुकांत दादा ने किया, उतना कोई किसी क्षेत्र के लिए कर नहीं सकता। শুধু বালুরঘাট নয়, গঙ্গারামপুর, বুনিয়াদপুর স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের শুভ উদ্বোধন করা হয়। রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। আর একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বিগলে নজর রাখবো। নতুন বছরের শুরুতে ফের তাইওয়ান প্রসঙ্গে কড়া বার্তা বেজিং এর।
চীন ও তাইওয়ান এক হবেই, চড়া সুর শি জিনপিং এর, বড় খবর নিঃসন্দেহে। 13 জানুয়ারি তাইওয়ানের সাধারণ নির্বাচনের আগে বার্তা জিনপিং এর। নতুন বছরের শুরুতেই ফের তাইওয়ান প্রসঙ্গে কড়া বার্তা দিয়েছে বেজিং, অর্থাৎ বোঝাই যাচ্ছে বেজিং কি সিদ্ধান্ত নিতে পারে। সুর চড়িয়েছে বেজিং, চীন এবং তাইওয়ান এক হবেই। 13 জানুয়ারি তাইওয়ানের সাধারণ নির্বাচন রয়েছে, তার আগেই এমনই হুঙ্কার দেওয়া হয়েছে চীনের তরফ থেকে। এক বছরের জন্য চীনের যে কোনো জাহাজকে ঠাঁই দেবে না শ্রীলঙ্কা। বেজিং এর জন্য নিষেধাজ্ঞা জারি দ্বীপরাষ্ট্রের তরফে। ভারতকে আশ্বস্ত করতে পদক্ষেপ কলম্বোর। চীনা জাহাজের বিরুদ্ধে শ্রীলঙ্কার কঠোর পদক্ষেপ ভারতের কূটনৈতিক জয়, এমনটাই মনে করছে বিভিন্ন মহল। একটা প্রচলিত প্রবাদ বারবার মনে আসছে, জানেন তো, মর্নিং শোজ দ্য ডেজ, অর্থাৎ দিনটা কেমন যাবে ইঙ্গিত থাকে সকালেই, তেমনই বছরটা কেমন যাবে তার ইঙ্গিত নাকি মেলে বছরের শুরুতেই। প্রবাদ যদি সত্যি হয় সেক্ষেত্রে সময়টা মোটেই সুখকর নয় ইন্ডিয়া জোটের জন্য। আসন সমঝোতা নিয়ে ডামাডোল, তৃণমূলের ডেডলাইন পেরিয়ে যাওয়া, একের পর এক গাঁট রয়েছে। এদিকে সুর মিলছে না জোটের নেতাদের। সব মিলিয়ে ভোটের বছরের শুরুটা বিরোধী জোটের জন্য মোটেই ভালো বার্তা দিচ্ছে না। দেখুন, চব্বিশের ভোটে আসন সমঝোতার প্রশ্নে কি এক সুরে বাজবে বিজেপি বিরোধী জোট? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণ আসন ভাগাভাগির বিষয়টি 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করার দাবি জানিয়েছিল তৃণমূল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও জোট নিয়ে রাজনৈতিক অবস্থান কি হবে সেই নীতিগত সিদ্ধান্ত এখনো নিতে পারেনি কংগ্রেস। চুপ অন্য বিরোধী দলগুলো। ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা এখনো পর্যন্ত আসন সমঝোতার কোনো রফাসূত্র খুঁজে পেল না, বরং সময় যত গড়াচ্ছে তত জোটের অঙ্ক আরও জটিল হচ্ছে। লোকসভা ভোটের আগে সত্যিই কি ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা বিজেপি বিরোধী ঐক্যের ছবিটা তুলে ধরতে পারবে? আমরা শুধু নয়, জোটের যে পার্টিগুলো তারাও খুঁজছে জোট কোথায়, জোটের নেতাকে, নীতি কি, উদ্দেশ্য কি। খালি মোদি হাটাও, আরে মোদি হাটাও বলতে বলতে নিজেরা হটে গেল, তো অনেকের অস্তিত্ব নেই আজ। ইন্ডিয়া জোটকে বাস্তবায়ন করব। আমিও বিশ্বাস করি ইন্ডিয়া জোট হবে। 100% ইন্ডিয়া জোটে প্রার্থী তালিকা তৈরি না হতে পারে, কিন্তু এনডিএর সঙ্গে ইন্ডিয়া জোটের লড়াই খুব প্রত্যক্ষভাবে হবে। বিজেপিকে হারাতে বাংলায় কে ধরবে কার হাত? কোন শর্তে একসঙ্গে লড়াইয়ের ময়দানে নামতে পারবে কংগ্রেস তৃণমূল? এমনই নানা প্রশ্নের মাঝে নেতাদের মন্তব্যে জোট নিয়ে জট আরও জটিল হচ্ছে। ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। তবে আমার সঙ্গে সিপিএম পার্টির ভালো সম্পর্ক আছে, আগেও আমরা একজোট হয়ে লড়েছি, আগামী দিনে প্রয়োজন হলে একজোট হয়ে লড়ব। তৃণমূল আমাদের জন্য অত্যাচারিত দল, আমরা অত্যাচারিত, তাই তৃণমূলের সঙ্গে সমঝোতা করতে পারবো না। অধীর চৌধুরী যখন তৃণমূলের ঘাড়ে দায় ঠেলছেন, ঠিক তখনই প্রদেশ কংগ্রেসের ঘরেও ভিন্ন সুর। কারণ তৃণমূলের সঙ্গেই জোটের পক্ষে সওয়াল করেছেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ। তৃণমূলের ডেফিনেটলি একটা ভালো পার্সেন্টেজ লোক আছে এখানে, সেটা সিপিএমের নাই। কি যদি জোট হয় এরকম করে করতাম। এদিকে তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে নারাজ বামেরা। কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি করবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা। আর যে পশ্চিমবাংলায় তৃণমূল আছে সেখানে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে লড়াইতে আমরা, কিন্তু তৃণমূলের সঙ্গে চলার মতো কোনো কারণ নেই। বিজেপি ওদের ব্যবহার করতে চাইছেন এবং সেই কারণেই বিরোধী জোটকে কতটা ভেস্তে দেওয়া যায় সেই চেষ্টাতেই তৃণমূল আছে। শুধু বাংলাই নয়, কেরল, মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাবের মতো রাজ্যগুলিতে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলির মধ্যে আসন ভাগাভাগি কিভাবে হবে তা এখনো স্থির হয়নি। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের বৈঠকের পর আম আদমি পার্টি ও সমাজবাদী পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসের আলোচনা এগোয়নি। এর মধ্যেই মায়াবতীর দল বসপার পক্ষ থেকে ইন্ডিয়া জোটে সামিল হওয়ার আগ্রহ দেখানো হয়েছে। মায়াবতী বিরোধী বৃত্তে সক্রিয় হলে অখিলেশ থাকবে কিনা তা নিয়ে রয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা। জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খড়গের নাম প্রস্তাব করায় নীতিশ কুমার, শরদ পাওয়াররা অসন্তুষ্ট। ফলে সময় যত এগোচ্ছে ততই বিরোধী জোট নিয়ে রাজ্যে রাজ্যে ঘোট পাকছে। চূড়ান্ত অনিশ্চয়তা নিয়ে ভোট বছর 24-এ পা ইন্ডিয়া জোটের। জ্যোতির্ময় কর্মকার, প্রদীপ্ত ভান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।